তালাশ টিম যখন কোনো বিষয় নিয়ে অনুসন্ধানে নামে তখন কেউ না কেউ আমাদের তথ্য দেয়, কেউ না কেউ আমাদের সহযোগিতা করে, কিন্তু তারা কখনো সামনে আসে না। তার মানে তারা মূল চরিত্র নয়, কিন্তু অনুসন্ধানে বড় ভূমিকা থাকে তাদের। ঠিক একইভাবে অপরাধের খোঁজ পেতে বা অপরাধীদের ধরতে পুলিশও এমন লোকদের কৌশলগত সহযোগিতা গ্রহণ করে। খুব সহজ ভাষায় তাদের বলা হয় সোর্স। পুলিশের সেই সোর্সদের নিয়েই তালাশের এবারের পর্ব। মাঝে মধ্যে দেখা গেছে আসামি পাই না, ভালো ভালো লোকজন ধরাই দিই। আমার টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, আমার যতটুকু জায়গা পড়ছে এতটুকু জায়গা আমি ওদের পুরে দিই। আমার বাবা পুলিশের সাথে থাকি। পানিটা পর্যন্ত কেউ দেয় না। আমার আব্বা ওই যে ওই ডেরেন্ডার মধ্যে নামতে চাইছে। একটু আগেই বলেছি, সোর্সই বলেন বা নিয়মিত তথ্যদাতাই বলেন, তারা কখনো সামনে আসে না। আবারও বলছি, অনুসন্ধানে বা অপরাধী ধরতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু তারা মূল চরিত্র নয়। সেই তারাই যদি দাপট দেখিয়ে সামনে চলে আসে তবে সেটা বিপজ্জনক, কারণ তারা শুধু ক্ষমতার প্রভাব বোঝে, নিজেদের কর্তব্যের সীমা বোঝে না। অবস্থা যদি এমন হয় তাহলে পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে এবার সেটা দেখুন। এই চায়ের দোকানটি ছিল বাবুল মাতুব্বরের। প্রায় এক যুগ ধরে এখানে চা বিক্রি করত সে। এলাকার লোকজনের সাথে ঘনিষ্ঠতাও ছিল। এক ছেলে ও 4 মেয়ে নিয়ে সংসার ছিল বাবুলের, কিন্তু স্থানীয় মাদক ব্যবসায়ীদের সহযোগিতা না করায় চোখের কাঁটা হয়ে যায় সে। অভিযোগ আছে, গত 3 ফেব্রুয়ারি মাদক চক্রের সদস্যদের লিলিয়ে দেয়া পুলিশের সোর্স দেলোয়ার চাঁদা দাবি করে বাবুল মাতুব্বরের কাছে। চাঁদা দিতে রাজি না হওয়ায় পরবর্তীতে যা হয় সে কথা পুরো দেশ জেনেছে। বাবুলের পরিবার জানিয়েছে, পুলিশের সামনেই বাবুলের শরীরে আগুন ধরিয়ে দেয় পুলিশের সোর্স দেলোয়ার। 4 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু হয় বাবুল মাতুব্বরের। টাকা দিবি না হইলে এখানে দোকানদারি করতে পারবি না, এই হলো কথা। আমার বাবার স্টেটমেন্ট কথা, একেবারে আমার বাবা বলছে, হ্যাঁ একবারে আবার বলছে দেলোয়ার দেলোয়ার দেলোয়ার। 7 জনকে আসামি করে মামলা দায়ের করে বাবুলের মেয়ে রোকসানা। এই ঘটনার প্রেক্ষিতে ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্য যারা ছিল তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। আমরা বিশ্বাস করি কর্তৃপক্ষ নিশ্চিতভাবে যথাযথ ব্যবস্থা নিয়েছেন। এবার আমরা একটা ঘটনা দেখব যেখানে অপরাধী ধরতে পুলিশের সোর্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ তাদের তথ্য সহযোগিতা না পেলে অনেক অপরাধের খবরই অজানা থেকে যেতে পারে। যাত্রাবাড়ির মীর হাজারীবাগ এলাকা। তালাশ টিমের কাছে খবর এলো কয়েকজন সোর্স নিয়ে পুলিশ একটা বাড়িতে অভিযান চালাচ্ছে। তালাশ টিমও ঘটনাস্থলের দিকে এগোলো। কিছু দূর যেতেই দেখা গেল পুলিশের একজন কনস্টেবল এক যুবককে ধরে নিয়ে যাচ্ছে। পুলিশের কনস্টেবল একাই সেখানে, সাথে আরো কয়েকজন আছে। কারা এরা? ওই ব্যক্তিকে কেন ধরা হয়েছে সেটা জানতে চাইলো তালাশ টিম। সোর্সের দেওয়া খবরে এক মাদকাসক্তকে সফলভাবে ধরতে পেরেছে পুলিশ। এর কিছুক্ষণ পরে সেই যুবককে নিয়ে রিকশায় করে থানার উদ্দেশ্যে রওনা দিল পুলিশের ওই কনস্টেবল। ঘটনার 5 দিন পর যাত্রাবাড়ি থানায় তালাশ টিম। থানার ওসি আটককৃত সেই যুবক সম্পর্কে কিছুই জানেন না। আমি জানি, পরে জানাই তো ভাই, বাহির আছে, ওর সাথে কথা না বললে তো বুঝতে পারবে। তবে ঘটনার বিস্তারিত জানানোর আশ্বাস দিলেন তিনি। পরে কথা হলো ফোনে। একজন আসামিকে ধরা হয়, আপনি যে আসামির নাম বলছেন তাকে ধরা হয়, তার পিছিয়ে আবার ধরে তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো। ভ্রাম্যমাণ আদালত তাকে 35 দিনের সাজা দিয়েছে। কনস্টেবল বিধান একাই ছিল, আমরা কোনো এসআই কে বা কোনো অফিসারকে পাই নাই। আশেপাশে হয়তো ছিল। ওই পুলিশ সদস্যকে ইয়াবা সহ একজনকে ধরিয়ে দিতে সহযোগিতা করলো যে সোর্স, তার নিজের কি নিরাপত্তা আশঙ্কা নেই? সরাসরি পুলিশের সাথে থেকে কাউকে ধরিয়ে দেয়া কি সোর্সের কাজ, নাকি সোর্সে এখানে মূল চরিত্র হয়ে গেছে?
এবার প্রায় বছরখানেক আগের একটা ঘটনার দিকে নজর দেয়া যাক। গাবতলী টার্মিনাল। এই টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় 2.5 থেকে 3 লাখ মানুষ যাতায়াত করে। টার্মিনালের উল্টো দিকে যাত্রীদের নিরাপত্তা তল্লাশি চলছে। তল্লাশি দলের কয়েকজনের মধ্যে একজন পুলিশ সদস্য, কিন্তু বাকিরা কারা? তারাও কি পুলিশ সদস্য? পাশেই কয়েকজন পুলিশ সদস্য গল্পে ব্যস্ত। তল্লাশি চলছেই, শরীর, মানিব্যাগ, এমনকি মোবাইল পর্যন্ত। সন্দেহ হলে বা নিরাপত্তার খাতিরে পুলিশ তল্লাশি করতেই পারে, কিন্তু সাথে অন্যরা কারা সেটা বোঝা যাচ্ছে না। আপনি কি পুলিশের লোক? সোর্স। যারা এতক্ষণ পুলিশের সাথে থেকে যাত্রীদের তল্লাশি করছিল তারা কেটে পড়েছে। যেসব পুলিশ সদস্য গল্প করছিল তারা চলে এসেছে। সোর্স ওরা ওইভাবে সোর্স না, আর আমরা ওইভাবে চেক করাই না। এখন প্রশ্ন হলো, পুলিশের সোর্স যাত্রীদের তল্লাশি করতে পারে কিনা? চেক করার ইখতিয়ার নেই। অনেক যাত্রী জড়ো হয়েছে। ওনাদের পোশাক ছাড়া আর কি, ওনাদের সঙ্গে মনে হয় উনি আমার এই মাত্র ডাক দিছে, আপনাদের দেখা আর কি একজন ওনারা ধাক্কা দিয়ে সরাই দিছে, পরে আর কি আমারা বললো যাও। অনুষ্ঠানের শুরুতে যে কথা বলেছিলাম, প্রথমে সে কথা অপ্রাসঙ্গিক মনে হয়েছিল, কিন্তু অনুসন্ধান যত এগোচ্ছে সেই কথা ততই প্রাসঙ্গিক হয়ে উঠছে। পুলিশের সোর্সের দাপট কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা একজন জয়নাল আবেদিন এবং একজন সেলিনা বেগম হাড়ে হাড়ে টের পাচ্ছেন। জয়নাল আবেদিন পরিবার সহ ঢাকায় আছেন 40 বছরেরও বেশি সময় ধরে। এক এক সময় এক এক জায়গায় থাকতে থাকতে 1991 সালে মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 2014 সালে এক চোরাই চক্রকে পুলিশে ধরিয়ে দেওয়ায় তার শরীরে আগুন দেয় চক্রের সদস্যরা। এতে পুড়ে যায় তার শরীরের অর্ধেক অংশ। যখন দোকানে আগুন দিছি, বাইরে বেরোচ্ছি, বাইরে বেরোনোর পরে আমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরাইছে। ঘটনার পর জয়নাল পল্লবী থানায় একটা মামলা করে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের নামে অভিযোগ করলেও মামলার আসামির তালিকায় কারো কারো নাম বাদ দেয় পুলিশ, কারণ তারা সবাই পুলিশের সোর্স হিসেবেও কাজ করে। পুলিশ মামলা নিচ্ছে, আবার পুলিশে দুজনকে খালাস দিয়ে দিয়েছে। যখন চার্জশিট হয়েছে, চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছে। এই সোর্স বলে পুলিশের সাথে কাজ করে কিছু টাকা পয়সা দিয়েছে, এই হাতে নামগুলো কাটিয়ে দিছে। এখনো জয়নাল আবেদিন কোনো বিচার পাননি। তিনি এই এলাকায় পুলিশের সোর্সের এসব দৌরাত্ম্য সম্পর্কে নির্ভয়ে বলে দিলেন, কারণ তার পিঠ দেয়ালে ঠেকে গেছে। দোকানে বসে আপনি চা খাইতেছে, টান দেয় একটু দূরে নিয়ে যায়, আপনার পকেটের ভিতরে 2 পোলা গাঁজা ভরে দিল, তোর পকেটে এটা পাইছি। এই শুরু হইল অত্যাচার। কদমতলীর ধনিয়া ক্লাব সংলগ্ন এই বাসায় থাকেন সেলিনা বেগম। স্বামী ওবায়দুল ইসলাম সহ 2 ছেলে আর 1 মেয়েকে নিয়ে সংসারের সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু স্থানীয় এক পুলিশ সোর্স ইউনুসের সাথে দ্বন্দ্ব হয় সেলিনার স্বামীর। তার মাসুল গুনতে হলো সেলিনার বড় ছেলে 18 বছর বয়সী শামীম ইসলামকে। আমার ছেলের সামনে আমার সাথে তার সংসারের নিয়ে একটা ঝগড়া লাগছে, কথা কাটাকাটি হয়েছে। পরে আমার ছেলের সামনে আমার থাপ্পড় উঠেছে, থাপ্পড় উঠাইছে। পরে আমার ছেলে হাতটা থাপা দিয়ে ধরে আমার ছেলে ইউনুসের একটা থাপ্পড় মারছে। ইউনুস ওই যে ফরমা, সেই তো উনি আমার ছেলেরে বলছে যে তুমি আমার থাপ্পড় দিলে আর চরম মূল্য দিতে হবে তোমার। পরে আর কয়দিন পরে আমাদের ওইখানে মার্ডার হয়, মসজিদের ওই জায়গায় মার্ডার হয়। পরে ওই মার্ডারের ইয়েতে আমার ছেলের ওই ইউনুসে ঢুকায়। অনেক কাঠখড় পুড়িয়েও ছেলেকে এখনো ছাড়াতে পারেননি সেলিনা বেগম, বরং ছোট ছেলেকে নিয়েই এখন আতঙ্কে দিন পার করতে হচ্ছে তাকে। পরে কয় তুমি টাকা দিলা না, এর মূল্য পাবা। তোমার বড় ছেলেরও ফাঁসাইছে না, এবার তোমার ছোট ছেলেরও সাবধানে রেখো। এখন আমি তো গরিব, আমার তো টাকা পয়সা নাই, আমার ছেলেরও আমি বাঁচাইতে পারতেছি। এ ব্যাপারে কথা বলতে ইউনুসের বাসায় গিয়ে তাকে পাওয়া গেল না। কথা হলো তার মেয়ের সাথে। আমার বাবা পুলিশের সাথে থাকে। একদিন আন্টির বাসায় আসছিলাম, তো উনি আমাকে বলছিল যে তুই এ বাসায় গেছত কেন? আমি তো ওনার ছেলে শামীমকে ধরাইছি। এবার সেলিনা বেগমকে দিয়ে ফোনে যোগাযোগ করা হলো ইউনুসের সাথে। যা আবার হয়েছে ভাই, আপনি আমার ছেলেটারে বাঁচান, আমি টাকা পয়সা যা লাগা আমি আপনার দিব। হ্যাঁ,
সেলিনা বেগমের ছোট ছেলের বয়স মাত্র 5 বছর, তাকেও নাকি ধরে নিয়ে যাওয়ার হুমকি দেয় সোর্স নামধারী ক্ষমতাবানরা। টাকা দিলে কি তাহলে সেলিনা বেগমের বড় ছেলে নির্দোষ হয়ে যাবে? ঢাকা শহরের বিভিন্ন থানায় সোর্সদের দৃশ্যমান চরিত্র হয়ে প্রভাব খাটানো থেকে শুরু করে মানুষকে হয়রানি করার অভিযোগ পর্যন্ত আছে। অভিযোগ আছে রাজধানীর পল্লবী থানায় একসময় পুলিশের চেয়ে সোর্সদের আনাগোনাই নাকি বেশি ছিল। সে অবস্থা এখনো আছে কিনা তা দেখতেই থানার সামনে অবস্থান নিল তালাশ টিম। থানার আশেপাশে নজর রেখেছে তালাশ টিম। প্রায় 3 ঘন্টা অপেক্ষা করেও কোনো সোর্সের আনাগোনা চোখে পড়ল না। ক্যামেরা চলছে গোপনে। তালাশ টিমের সদস্যরা চেষ্টা করলো একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলার। সোর্সের দেওয়া আগুনে পুড়ে বাবুল মাতুব্বরের মৃত্যুর পরই তাহলে এত কড়াকড়ি। থানায় সোর্সদের আনাগোনা বেশি ছিল, এখন নেই। তাহলে কি তাদের প্রয়োজন শেষ হয়ে গেছে? না, তাদের প্রয়োজন কখনো শেষ হয়ে যাবে না, কারণ অপরাধের সন্ধান পাওয়া থেকে শুরু করে অপরাধী ধরা পর্যন্ত পুলিশেরই প্রয়োজন তাদেরকে। পুলিশের দাপট দেখিয়ে বেড়ানো অনেক সোর্সই আবার নিরাপদ অপরাধ জগৎ তৈরি করে। কিভাবে? 4 মিনিট পর আসছে। এবার অন্ধকার জগতের এক নারীর সন্ধান পেয়েছে তালাশ টিম। সেই নারীর সাথে আবার ভালো সম্পর্ক পুলিশের সোর্সদের। সেই সোর্সরা আবার অপরাধের খোঁজ খবর দেয় পুলিশকে। আর এই পুরো প্রক্রিয়ায় মানুষকে কিভাবে ফাঁদে ফেলা হয় এবার সেটা দেখুন। আমার ভালো একটা লোক আছে, ওদিকে কালকে লইয়াম ভালো দারোগা দিয়ে, কিন্তু আচ্ছা 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 আমি নিজে থেকে। সোনিয়া কথা বললেন পুলিশের একজন সোর্সের সাথে। তাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া হলো। তার মানে একজন মানুষ বিপদে পড়তে যাচ্ছেন। এই সোনিয়া গার্মেন্টস কর্মী ছিলেন। পুলিশের সোর্সের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনিও এখন পুলিশের সোর্স হিসেবেই কাজ করেন। তালাশ টিম তার আসল পরিচয় প্রকাশ করবে না, তাই সত্যটা স্বীকার করতে তার কোনো সমস্যা নেই। এরা পুলিশের সোর্স, পুলিশের সাথে কাজ করে। টাকাওয়ালা লোকজন থাকলেই ওনারা নিয়ে আসে, নিয়ে আসার পরে ওনাকে মানে একসাথে দুজনের ছবি উঠাই খারাপ অবস্থায়। ওঠানোর পরে ওই লোকরে ব্ল্যাকমেল করে, অনেক টাকা না দিলে ওনাদেরকে ছাড়বে না। তার মানে মানুষকে ফাঁদে ফেলার সব নকশা করাই থাকে। কে কখন সেই ফাঁদে পা দিচ্ছে তা হয়তো সে নিজেই জানে না। আমি বলেন অনেক মেয়েরাই আছে, ঠিক আছে, ওনারা নিয়ে আসে সম্পর্ক করে, কাউকে বিয়ে করে এই লাইনে নামাই। একজনের আছে 4টা-5টা বিয়ে করে তারপরে নিয়ে আসে। তাহলে এসব দেখার কি কেউ নেই? বড় বড় লোকজন যখন নিয়ে আসে তখন পুলিশটাই আসে, পুলিশটাই খারাপ অবস্থায় ছবি উঠায়। আমাদের বলে আমরা না উঠাইলে আমাদের সমস্যা করবে।